আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম গত দুই ক্লাস থেকে কাজ শক্তি ক্ষমতা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের সেই অধ্যায়ে আলোচনা চলতেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, তারপরে হেলান্তরের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। সবাইকে ধৈর্যের সাথে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে আমি প্রথমে আলোচনা করব সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি। সরল ক্ষেত্রে শক্তির নীতি। তাহলে প্রথমে আমরা একটি সরল দোলক আঁকবো। একটা ধীর অবলম্বন থেকে একটি হুকের সাহায্যে একটি বস্তুকে ঝুলাইয়া দিলাম। গোলাকার বস্তু, আর এই গোলাকার বস্তুটির ভর হচ্ছে m, পয়েন্ট হচ্ছে a। এই পয়েন্ট থেকে এখানে যদি যায় তাহলে সেটা হচ্ছে বি বিন্দু, এবং এখানে যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে সি বিন্দু, এবং এই পথে এভাবে চলতে থাকে এরকম। তাহলে এ বি এবং সি, এবং গোলকটি যখন এখানে আসে তখন সেটা এক পয়েন্ট, এবং যখন এখানে আসে তখন সেটা হচ্ছে এক পয়েন্ট। তাহলে এই বিন্দুটি হচ্ছে সরল দোলকের সাম্য অবস্থা বা শিথিল অবস্থা, আর এই বিন্দুতে থেকে যদি সামান্য দূরত্বে টেনে নিয়ে যাওয়া যায় তাহলে তার বিভব একদম সর্বোচ্চ বিন্দু বি বিন্দুতে নেওয়া হয়, তাহলে বি বিন্দুতে তার বিভব শক্তি হবে mgh, আর এখানে a m হচ্ছে তার বিভব শক্তি। তাহলে বি বিন্দুতে যখন দোলকটি এদিক ওদিক ঘুরতে থাকবে, সাম্যাবস্থান থেকে উভয় দিকে যখন ঘুরতে থাকবে সরল শক্তিতে স্পন্দন গতিতে, তখন দোলকের বি বিন্দুতে হচ্ছে সবচেয়ে বেশি বেগ হবে বা গতিশক্তি হবে, এবং এই বিন্দুতে এবং বি বিন্দুতে সবচেয়ে কম গতিশক্তি বা শূন্য বেগ থাকবে না, আর বিভব শক্তি হচ্ছে সবচেয়ে বেশি থাকবে। তাহলে আমরা প্রথমে বি বিন্দুতে আলোচনা করলাম। বি বিন্দুতে বিভব শক্তি EP সমান mgh, এখানে h সমান সূত্র হচ্ছে mgh, আর a n পর্যন্ত উচ্চতা, তাহলে এখানে এতটুকু হচ্ছে mgh বা an, এতটুকু হচ্ছে তার মোট উচ্চতা, এটাই হচ্ছে তার বিভব শক্তি, আর এখানে গতি শক্তির মান 0। তাহলে বি বিন্দুতে গতি শক্তি E কে সমান হাফ mv স্কয়ার, আর বেগের মান 0, যার কারণে গতি শক্তি 0। সুতরাং বি বিন্দুতে মোট শক্তি E সমান EP যোগ EK, দেখা গেল mgh প্লাস 0 সমান mgh। বস্তুটি যখন বি বিন্দু থেকে অভিকর্ষ বলের প্রভাবে সি বিন্দুতে আসে তখন তার বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তর হবে, এবং বি বিন্দুতে যে বিভব শক্তি ছিল তার কিছু অংশ সি বিন্দুতে গতি শক্তিতে রূপান্তর হবে, বাকি অংশ বিভব শক্তি থাকবে। অর্থাৎ বি বিন্দুতে বস্তুটি বা বলের বা দোলক বিন্দুটি উভয় প্রকার শক্তি থাকবে। তাহলে আমরা সি বিন্দুতে তার বিভব শক্তি চিন্তা করব। সি বিন্দুতে বিভব শক্তি EP সমান
mg into am, এখানে mg into am আর am সমান an minus nn, যেটা দরকার হয় সেটা আমরা বসাবো, অথবা mj into an minus mn, an সমান যদি হয় h, mg h minus mg mn, এটা হচ্ছে তার বিভব শক্তি। আবার সি বিন্দুতে যদি ব্যাক হয় v, তাহলে সি বিন্দুতে তার গতি শক্তি হবে E k সমান হাফ m b স্কয়ার, আর এখানে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g, এই সূত্র অনুসারে u এর মান 0, 2g, এখান থেকে এতটুকু আসছে, তার মানে হচ্ছে mn, m থেকে n পর্যন্ত অর্থাৎ mn পর্যন্ত অতিক্রম করেছে, তাহলে এখানে আমরা পাবো half m into 2g mn, 2g into mn, অর্থাৎ কে সমান পাবো half m into 2g mn, m থেকে n পর্যন্ত নেমে এসেছে খারাপ লিখত, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 2 কাটা গেলে mg mn, এটা হচ্ছে তার গতি শক্তি। তাহলে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি E সমান E কে EP প্লাস EK, তাহলে আমরা পাবো mgh minus mgmn প্লাস mgmn, mgmn কাটা mgh, এটা হচ্ছে তার বিভব মোট শক্তি। এবার যদি আমরা দেখাই মোট শক্তি, যদি দেখাই মোট শক্তি যদি দেখাই, তাহলে এই বিন্দুতে এবার মোট শক্তি, এই বিন্দুতে বিভব শক্তি EP সমান 0, কারণ এই বিন্দুটি হচ্ছে তার সাম্য অবস্থান, রেফারেন্স ফ্রেম থেকে হাইট 0, তাহলে mg এই সূত্র অনুসারে এই 0 ধরতে হবে, এই বিন্দুতে গতি শক্তি E k সমান হাফ m b স্কয়ার, আর এখান থেকে এই বিন্দুতে ব্যাক হচ্ছে সর্বোচ্চ বেগ, তাহলে আমরা b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h, অর্থাৎ এখানে h সমান an, তাহলে 0 প্লাস 2g h, আর পুরোটাই বসে দিতে পারবো, পুরোটা বসাই দিলে আমরা পাবো হাফ m b স্কয়ার জায়গায় পাবো 2gh, 2 কাটা mgh। তাহলে আমরা দেখলাম সরল শোধিত স্পন্দন গতির ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তার মোট শক্তি সমান আছে, অর্থাৎ তার গতি শক্তি যান্ত্রিক শক্তির নির্দেশ সূত্র মেনে চলে। অর্থাৎ সরল শোধিত স্পন্দনের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে দোলায়মান কোনো বস্তুর ক্ষেত্রে তার যান্ত্রিক শক্তি নির্দেশ সূত্র পালিত হয়। আর এই সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ, এর উপর বিভিন্ন কোশ্চেন রয়েছে, তাহলে আমরা সেটা ভালো করে দেখব। এই হচ্ছে সবচেয়ে ব্যাগ বেশি, আর এই বিন্দুতে ব্যাগ শূন্য। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় টপিকস, হেলাল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ নীতি। এক্ষেত্রে আমরা শুধু
হেলার তলের ক্ষেত্রে পরন্ত বস্তুর সংরক্ষণশীলতা নীতি। নত তলে নিচের দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি। তাহলে আমরা দেখব এটা একটা হেলার তল, আর এখানে একটি বস্তু স্থির আছে, তাহলে এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি। আর সি বিন্দু থেকে ঠিক এইখানে আসলো একটা বস্তু, এটি আমরা যে দেখি এটি ভূমির সাথে থিটা কোণে আনত আছে। এবি তলের সাথে ভূমি ভূপৃষ্ঠের সাথে বা ভূমির সমান্তরালে আনত আছে। তাহলে বস্তুটি যদি সি বিন্দু বরাবর পড়তে থাকে, সি বিন্দু থেকে এবি তল এসি তল বরাবর নিচের দিকে পড়ে, তাহলে এখানে উৎপন্ন কোণটা হবে 90 মাইনাস থিটা। এবং টোটাল তলের উচ্চতা হচ্ছে এই পর্যন্ত, এইচ পর্যন্ত। তাহলে এই বিন্দু সি বিন্দুতে তার সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি। এই যে সি বিন্দুতে বিভব শক্তি EP সমান mgh, এবং সি বিন্দুতে গতি শক্তি ek সমান হাফ এম কে স্কয়ার। এখানে বি সমান 0, যেহেতু সি বিন্দুতে বস্তুটি স্থির আছে, তাহলে গতি শক্তি 0। তাহলে সি বিন্দুতে মোট শক্তি এই সমান ইপি আর হচ্ছে ইকে mgh প্লাস 0 mgh। তাহলে এটা হচ্ছে সি বিন্দুতে তার মোট শক্তি। এবার আমরা দেখব বস্তুটি যদি ডি বিন্দুতে আসে এবং এখানে তার খারাপ উচ্চতা এতটুকু হবে, সেটা তার খারাপ উচ্চতা, সেটা আমরা বের করব। এবং এই সময় সেটি x দূরত্ব অতিক্রম করে চলে আসে। তাহলে এক্ষেত্রে আমরা ডি, এখানে আমরা এটা ই বিন্দু দিতে পারি, ডিইসি ত্রিভুজ হতে আমরা পাবো, এটা হচ্ছে লম্ব ভূমি অতিভুজ, তাহলে sin ভূমি বা অতিভুজ cos 90 মাইনাস থিটা ভূমি ভাগ অতিভুজ CE ভাগ CD। তাহলে CD হচ্ছে x, CE হচ্ছে CE। তাহলে সেটা আমরা পাবো, এক্ষেত্রে পাবো sin থিটা, আর CE সমান x sin থিটা। তাহলে CE এই হাইটটা হচ্ছে x ইকুয়াল টু sin থিটা। আর এখানে আমরা যদি f একটা বিন্দু দেই, f বিন্দু, তাহলে ডি পর্যন্ত বস্তুটি যখন থাকবে তলের উপরে, তাহলে ডি বিন্দুতে তার বিভব শক্তি এবং গতি শক্তি দুটোই লাগবে। তাহলে আমরা প্রথমে বের করব ডি বিন্দুতে থাকা অবস্থায় বস্তুর গতি শক্তি। তাহলে ডি বিন্দুতে বস্তুর বিভব শক্তি ইপি সমান mg ইনটু রেফারেন্স ফ্রেম থেকে তার হাইট, যেটাকে আমরা df বলতে পারি, df অথবা be সমান df, আর সেটা হচ্ছে h মাইনাস ce, তাহলে h মাইনাস x sin থিটা, এটা হচ্ছে তার হাইট। তাহলে আমরা যদি এখান থেকে দেখি mg
সমান হাফ এম জি স্কয়ার, আর এটা হচ্ছে ইটা সিই সমান, তাহলে সিই সমান পেয়েছি, সিই পেয়েছি এক্স সাইন থিটা, আর ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g ইনটু সিই, তাহলে 0 প্লাস 2g x sin থিটা, এটা হচ্ছে ব্যাগের, তার মানে এটা হচ্ছে হাফ m ইনটু 2g x sin থিটা, 2 কাটা mg x sin থিটা, এটা হচ্ছে ek। সি বিন্দুতে তার ডি বিন্দুতে তার গতিশক্তি পেলাম, এদিকে পেলাম বিভব শক্তি, আর ডি বিন্দুতে মোট শক্তি। ই সমান ইপি ইকে, এবং সেটা হচ্ছে mgh mgx sin theta প্লাস mgx sin theta, তাহলে কাটা গেলে mgh। ডি বিন্দুতেও তার বিভব শক্তি সমান। এবার যদি আমরা দেখি এ বিন্দুতে তার মোট শক্তি কত, এ বিন্দুর ক্ষেত্রে তার মোট শক্তি যা মেনে চলে কিনা সেটা দেখব। এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি ই সমান জি, বিভব শক্তি হচ্ছে 0, এ বিন্দুতে গতি শক্তি ই কে সমান হাফ এম ডি স্কয়ার, এবং বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g h, 0 প্লাস 2g h into m into 2g h, 2g কাটা mg h। দেখানো গেল যে প্রত্যেকটা পয়েন্টে তার বিভব শক্তি, গতি শক্তি, মোট শক্তি সমান হয়। গতি শক্তি, বিভব শক্তি, মোট শক্তি সবগুলোই সমান হয়। এবার আমরা দেখাবো সর্বোচ্চ বিন্দুতে প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা কি। প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নেই, আর এটা যদি আমরা এরকম দেখাই তাহলে এটা হচ্ছে বি নট, এটা নট, আর ঠিক এই জায়গায় যদি ব্যাগ বি হয় এবং এটা যদি থিটা হয় বি এক্স বি ওয়াই, আর এটাই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা h। তাহলে জিরো এ, তাহলে এটি 0 0 বিন্দু থেকে নিক্ষেপণ কোণ থিটা নট এবং নিক্ষেপণ বেগ বি নট, এবং এই বেগে নিক্ষেপ করার পরে বস্তুটি তার সর্বোচ্চ উচ্চতায় বা বি পয়েন্টে বি বিন্দুতে পৌঁছাবে, বিন্দুতে সর্বাধিক উচ্চতা হবে, এবং সেক্ষেত্রে তার দুটো উপাংশ থাকবে, একটা বি এক্স আর হচ্ছে বি ওয়াই, আর অথবা শুধু যদি বেগ বি হয় তাহলে বি কস থিটা বি সাইন থিটা নিক্ষেপণ কোণ। তো সেক্ষেত্রে আমরা দেখব শুধু ও বিন্দুতে তার সমস্ত শক্তি হলো গতি শক্তি, তাহলে ও বিন্দুতে বিভব শক্তি ই পি সমান gh সমান 0, এটা 0। ও বিন্দুতে গতি শক্তি
স্কয়ার, এটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে অবিন্দুতে মোট শক্তি EP প্লাস EQ 0 প্লাস B0 স্কয়ার, এটা হচ্ছে মোট শক্তি। এবার সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে তার মোট শক্তি বিয়োগ শক্তি গতিশক্তি সবগুলো বের করতে চাই। তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার গতিশক্তি তার দুই অংশ হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় h সমান B0 স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এখানে উল্লেখ্য যে B0 এর উপাংশ B0 cos থিটা, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ B0 sin থিটা। এই জন্য এটা আমরা দেখলাম। এবং সর্বোচ্চ উচ্চতায় P বিন্দুতে বেগ B এবং D থিটা হলে P cos থিটা সমান B0 cos থিটা, B sin থিটা সমান B0। তাহলে তার গতিশক্তি হবে, তাহলে P বিন্দুতে বিভব শক্তি EP সমান mgh, mg into h এর জায়গায় B0 স্কয়ার 2g। তাহলে আমরা লিখতে পারবো mgh সমান 2g, g যে একটা কাটা 2 half B0 স্কয়ার। আবার যে গতিশক্তি পাই তাহলে তার উলম্ব উপাংশ 0 হয়ে যায় এবং অনুভূমিক উপাংশ শুধু থাকে, সেক্ষেত্রে তার গতিশক্তি হবে এটাই শুধু। এবং P বিন্দুতে গতিশক্তি half m P বিন্দুতে মোট শক্তি সমান EP প্লাস EK। সুতরাং আমরা দেখাইতে পারি যে কক্ষপথের ক্ষেত্রেও শক্তির সরণকারীশীলতা নীতি মেনে চলবে, এবং সেক্ষেত্রে আমরা এরকম অংশ পাবো। তারপরে
ক্ষমতার কথা বলি, ক্ষমতা ডেফিনেশন দিয়ে আমরা শেষ করব আজকের ক্লাস। মূল টপিক শেষ। ক্ষমতা, তৃতীয় টপিক হচ্ছে ক্ষমতা। একক সময়ে কোনো বস্তুর সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে ক্ষমতা। তাহলে P সমান W ভাগ T। আবার W সমান Fs ভাগ T। তাহলে F ইন্টু L বাই T সমান F ইন্টু T। তাহলে এখানে T হচ্ছে বেগ, তাহলে P সমান F D। এই হচ্ছে ক্ষমতা। তারপর আমরা পাবো কর্মদক্ষতা। কার্যকর ক্ষমতা বা লব্ধ কাজ আর প্রদত্ত শক্তি। অথবা কার্যকর ক্ষমতা ভাগ প্রকৃত ক্ষমতা। প্রকৃত ক্ষমতা এবং কর্মদক্ষতাকে এই কাজে প্রকাশ করা হয়। কার্যকর পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হবে এবং কর্মদক্ষতা আমরা দেখব। আজকে সবাইকে ধন্যবাদ। এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।